নমস্কার বন্ধুরা, শুরু করছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসির সমগ্র থেকে যে ধারাবাহিক আমি শোনাচ্ছি আপনাদের, জোনাথনের বাড়ির ভূত, পর্ব 6। পরদিন ব্রেকফাস্টের টেবিলে টোস্টে মাখন মাখাতে মাখাতে মিতিন বলল, এই চটপট খেয়ে নে, এখনই বেরোতে হবে। টুপুর অবাক। কোথায় যাবে? ইলিয়ট রোড। জোনাথন মাইকেলের বাড়ি? টুপুর আকাশ থেকে পড়ল। এই সাত সকালে? সকালেই ভালো, দুপুরে আমার কম্পিউটার ক্লাস আছে। পার্থ অমলেট খুঁটে খুঁটে কাঁচা লঙ্কা বার করছিল। মাথা না তুলেই বলল, আমি কিন্তু টিমে আছি আজ। তুমি বাজার যাবে না? 3 দিনের বাজার করা আছে ম্যাডাম। রুই, চিংড়ি, মুরগি পালা করে রান্না হবে। আর তোমার প্রেস? প্রেস ক্যান ওয়েট, বাট মিস্ট্রি ক্যানট। মাইকেলের ভুতুড়ে বাড়ি দেখেই না হয় প্রেসে যাব। শুধু 5টা মিনিট টাইম দাও, চট করে স্নানটা সেরে নি। 8:30টার মধ্যে 3 জনেই তৈরি। টুপুর পরেছে লং স্কার্ট আর টপ, মিতিন ঘিয়ে রং সালোয়ার কামিজ, পার্থ জিন্সের টি শার্ট, চোখে একটা সানগ্লাসও চড়ালো পার্থ, কাঁধে ক্যামেরা। ভ্যানিটি ব্যাগে মিনি টেপ রেকর্ডারটা ভরে নিতে ভুলল না মিতিন। বুম বুম এখনো পোচ আর টোস্ট নিয়ে নাড়াঘাটা করছে। তাকে ভারতীর জিম্মায় সমর্পণ করে বেরিয়ে পড়ল 3 মূর্তি। ট্যাক্সিতে যেতে যেতে পার্থ বলল, উৎপলকে একটা ফোন করে দিলে হতো না? কি দরকার? একটু ফাঁকায় ফাঁকায় গিয়ে দেখি না বাড়িটা। উৎপলবাবু তো কাছেই থাকেন, প্রয়োজন হলে যোগাযোগ করে নেব। উৎপলকে তো লাগবেই। মিসেস জোন্স কি পিৎজা আনতে দৌড়াবেন? তোমার শুধু খাই খাই। মিতিন কড়া চোখে তাকালো। ও বাড়িতে এখন অশান্তি চলছে, গিয়ে একদম হ্যাংলামি করবে না। পার্থ হাত উল্টালো, বলল, জো হুকুম মহারানী। পথে ঘাটে অফিসে ভিড় সবে শুরু হয়েছে, তবে এখনো তেমন জ্যাম নেই কোথাও। 9টার মধ্যে ইলিয়ট রোড পৌঁছে গেল টুপুররা। ট্যাক্সি ছেড়ে দিয়ে জোনাথনের বাড়ির সামনে এসে মিতিন দাঁড়িয়ে রইল একটুক্ষণ। বুঝিবা খানিকটা দূর থেকে বুঝে নিতে চাইল অন্দরের হালচাল। সামনে 3টে দরজাই বন্ধ, তবে জানলাগুলো সব খোলা। জনমনুষ্যের সাড়া নেই। জোনাথন কি এখনো ঘুম থেকে ওঠেননি? বারান্দায় উঠে বার কয়েক ডাকাডাকির পর মাঝের দরজা খুলে বেরিয়ে এলো একজন। না, জোনাথন নয়, বেরিয়ে এসেছেন মিসেস জোন্স। চুল চূড়ো করে বাঁধা, মুখময় ঘাম, গলা থেকে এপ্রন ঝুলছে, হাতে সবজি কাটার ছুরি। মিতিনদের আগমনে চমকেছেন জোর। বললেন, তোমরা হঠাৎ? মিতিন হেসে বলল, চলে এলাম। শুনলাম এ বাড়িতে নাকি আরো কিসব আজগুবি কাণ্ড ঘটছে। আর বলো না, মিসেস জোন্স প্রায় হাউমাউ করে উঠলেন, বুকে ক্রস আঁকছেন ঘন ঘন। ড্রয়িং রুমে মিতিনদের বসাতে বসাতে বললেন, হোলি স্পিরিট ভয়ানক অশান্ত হয়ে গেছেন। এ বাড়িতে একটা কাজও তিনি বুঝি আস্ত রাখবেন না। জানো কাল রাতে কি হয়েছে? ডাইনিং প্লেসের ক্রকারি কেসটাও উনি ভেঙে দিয়েছেন। পার্থ সোফার গদিটা পরখ করছিল, গম্ভীর স্বরে বলল, ওই ভূতটির সন্ধানেই তো আমাদের আশা। মিসেস জোনসের ভুরু কুঁচকে গেল। একে তো চিনলাম না। মিতিন ঝুঁকে ডিসপ্লে ক্যাবিনেটের কাঁচ ভাঙা দেখছে। ঘুরে বলল,
উনি আমার হাজব্যান্ড পার্থ, উৎপলবাবুর কলেজের বন্ধু। ও ও, মিসেস জোনসের গলায় অসন্তোষ। শোনো বাছা, তোমাদের ভূত আর আমাদের হোলি স্পিরিট এক নয়। বড়সড় কিছু না ঘটলে হোলি স্পিরিট কখনো নিজেকে জানান দেন না। মিতিন বলল, বড়সড় ঘটনা তো একটাই, ও ঘরে এক্সট্রা ফার্নিচার ঢোকানো, তাই না মিসেস জোনস? আমার তো তাই মনে হয়, তবে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার কথা কি দাম আছে? আমি শুধু ভয় পাচ্ছি এরপর আরো বড় কিছু না ঘটে। মিতিনের পাশ থেকে টুপুর বলল, এখনই তো যথেষ্ট তুলকালাম হচ্ছে, এর চেয়ে সাংঘাতিক আর কি হবে? আমি মিস্টার মাইকেলের কথা বলছি, ওর উপর দিয়ে যা ঝড় যাচ্ছে, কদিন আর ধাক্কা সামলাতে পারবেন কে জানে। মিস্টার মাইকেল এখন কোথায়? মিতিন জিজ্ঞেস করল। কালও তো হেঁটে চলে বেড়াচ্ছিলেন, আজ তো বিছানা ছেড়ে উঠতেই চাইছেন না, এত শকড। মিসেস জোনস আপন মনে গজগজ করছেন, কোন আক্কেলে যে মিন্না উৎপল মানুষটাকে একা ফেলে চলে গেল। ডিকেরও বলিহারি যাই, দেখলো এসে বাপের এই অবস্থা, কোথায় খানিক সান্ত্বনা দেবে বাপকে, পাশে গিয়ে বসবে, তা নয় আজে বাজে কথা শুনিয়ে শটান শুতে চলে গেল। ডিক ডিউটি থেকে ফিরে এসেছে? মিতিন আবার জিজ্ঞেস করল। এই তো 8:45 নাগাদ। এখন সেই টানা 2 অবধি ঘুমোবে, তারপর খেয়ে দিয়ে বেরোবে চরকি মারতে। মাঝখান থেকে আমারই হয়েছে যত জ্বালা, বারবার বলছি আমাকে রেহাই দাও, ছেড়ে দাও, মিন্না উৎপল কানেই তুলছে না। মিসেস জোন লম্বা নিঃশ্বাস ফেললেন। আমার মনের অবস্থাটা কেউ বোঝে না। মিতিন বলল, আপনার উপরও বড্ড চাপ যাচ্ছে। বাদ দাও, তোমরা একটু চা খাবে তো? থ্যাঙ্কস মিসেস জোনস, সত্যি আপনার হাতে চা খেতে খুব ইচ্ছে করছিল, আমি এক্ষুনি বানিয়ে আনছি। মিস্টার মাইকেলের সঙ্গে একবার দেখা করতে হবে যে, খবর দিচ্ছি, উনি আসতে পারেন তো ভালো, নইলে আমি ওর কাছে তোমাদের নিয়ে যাব। সো কাইন্ড অফ ইউ, মিতিন বলল। মিসেস জোনস অন্তর্হিত হতেই মিতিন চাপা গলায় বলল, কাঁচ ভাঙার নেচারটা নোট কর। পাল্লার পুরো কাঁচ খসেনি, কাঠের সঙ্গে খানিকটা করে লেগে আছে, ভেঙেছেও প্রায় স্ট্রেট লাইনে, এবড়ো খেবড়ো ভাবে নয়। হোলি স্পিরিট বোধহয় পবিত্র স্কেল নিয়ে এসেছিলেন, মাপ করে কেটেছেন। চিপ্পুনি ছুঁড়েই পার্থ ক্যামেরা বার করে পটাপট ছবি তুলতে শুরু করেছে। দেওয়ালে ঝোলানো ঢাল তলোয়ার ফোকাস করতে করতে বলল, তলোয়ারের কি সাইজ বাপস, এক ঘায়ে 3টে মানুষ ঘ্যাচাং। এরকম তলোয়ার আগেও যেন কোথায় দেখেছি। মিতিন চোখ ঘোরালো। কোথায় বলো তো? কোনো মিউজিয়ামে বোধ হয়, মনে পড়ছে না। টুপুর বলল, শিরস্ত্রাণটাও কি জমকালো দেখেছ? ওটা মাথায় চাপিয়ে মানুষ যে কি করে যুদ্ধ করত। তখনকার লোকজনের তাকও তো অনেক বেশি ছিল, পার্থ বলল। খেতেও বেশি, জানিস রাজা রামমোহনের কি আহার ছিল? মাংস খেলে আস্ত পাঁঠা, দিনে 12 সের দুধ, তাও তো উনি সোলজার ছিলেন না। মিতিন ফুট কাটল। সৈনিক হলে হয়তো আস্ত হাতিই খেতেন। ঠাট্টাটা গায়ে মাখল না পার্থ। ঘরের সমস্ত সুইচ অন করেছে, খোলা জানলা দিয়ে আলো আসছিল ভালোই। নতুন বাল্ব টিউবের দুটিতে
ঘর যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। ঘড়ি দেখছে টুপুর। পার্থর সন্দিগ্ধ চোখ বাল্ব টিউবে স্থির। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। মিতিন বলে উঠল, মিছিমিছি কেন কারেন্ট পোড়াচ্ছ? দিনের বেলা কিচ্ছু হবে না। সত্যি কিচ্ছু হলো না। হতাশ পার্থ সুইচ অফ করে ফের ক্যামেরায় মনোযোগী। ফোকাস করছে হরিণের শিঙে। জোনাথনের বেডরুমের ভেজানো দরজা এই সময় খুলে গেল। পর্দা সরিয়ে ঈষৎ নড়বড়ে পায়ে ঘরে ঢুকলেন জোনাথন। একটু যেন অবসন্ন দেখাচ্ছে জোনাথনকে। মুখে 2-3 দিনের না কামানো খোঁচা খোঁচা সাদা দাড়ি, চুল উস্কো খুস্কো, দৃষ্টিতে একটা বিহ্বল ভাব। গলা খাকারি দিয়ে জোনাথন বললেন, তোমরা সকালেই এসে গেলে। পার্থর সঙ্গে জোনাথনের আলাপ করিয়ে দিয়ে মিতিন নরম করে বলল, আমার আর তর সইছিল না মিস্টার মাইকেল। কাল রাত থেকে আপনার জন্য বড় উদ্বিগ্ন হয়ে পড়েছি। লাভ নেই, হোলি স্পিরিট আমায় ডাকছেন। যাওয়ার সময় বুঝি হয়ে এলো। এত ঘাবড়ে যাচ্ছেন কেন? আমরা তো আছি, সবাই মিলে আপনাকে রক্ষা করব। জোনাথন খুব একটা আশ্বস্ত হলেন না। সোফায় হেলান দিয়ে বসলেন। কাল কি হয়েছে শুনেছ তো? মিসেস জোন্স বললেন। কটা নাগাদ ঘটেছে? সময় তো সঠিক বলতে পারবো না। ওই ধরো রাত 2-3টে হবে। মোটামুটি ওই সময় আমি একবার বাথরুমে যাই। কাল আমায় 2খানা স্লিপিং পিল দিয়েছিল মিনা। মাথাটা কেমন টলমল করছিল। ঘর থেকে বেরোতেই চক্কর মতো একটা এসে গেল। সামলাতে গিয়েই ক্রকারি সেটটা ধরেছিলাম। সঙ্গে সঙ্গে ঝনঝন করে কাঁচ খুলে পড়ে গেল। কপাল ভালো পায়ের উপর পড়েনি। কি করলেন তখন? বারান্দার আলো জ্বাললেন? বারান্দার আলো তো জ্বলছিলই। রাতে এখন ওটা আর নেবচ্ছি না। কোনো রকমে কাঁচের টুকরো বাঁচিয়ে বাথরুম সেরে ঘরে চলে এলাম। তারপর থেকে আর চোখ বুঝতে পারিনি। পার্থ বলল, এত দুশ্চিন্তা করছেন কেন? আপনার ধাক্কাতেও তো কাঁচ ভাঙতে পারে। ইম্পসিবল, ওটা অত্যন্ত মজবুত জিনিস। বিখ্যাত ফার্নিচার কাপ ল্যাজারাসের মাল। কতবার টানা হ্যাচড়া হয়েছে, এদিক থেকে ওদিক সরেছে, ধাক্কা টাক্কাও কম খায়নি। তাছাড়া শুধু ক্রকারি কেসই নয়, মাত্র 3 রাতে কত কি যে গেল। মিতিন বলল, এই সেন্টার টেবিলটাও তো গেছে। ওটা তো বিচ্ছিরি ভাবে ভাঙল। মোটা মোমবাতি জেলে মিন্না ওটার উপর বসানোর চেষ্টা করছিল। খস করে ঝরে গেল। 4 পাশে কাঁচ, মধ্যিখানটা ফাঁকা। কি ভয়ঙ্কর বলো। কাল বন্ধ ঘর থেকে কোনো আওয়াজ পেয়েছিলেন? না, হোলি স্পিরিট বোধহয় কাল সারা রাত বাইরেই ছিলেন। ও ঘরে তো তিনি ক্রোধ দেখিয়েছেন পরশু। আপনার ঘরের দেয়াল আলমারিও তো পরশু রাতেই ভেঙেছিল, তাই না? রাতের বেলা নয়, সন্ধেবেলা। জোনাথনের চোখ বিস্ফোরিত হলো, যেন কল্প চোখে সন্ধেটাকে দেখতে পাচ্ছেন। এমনভাবে বললেন, গরমে গায়ে র্যাশ বেরোচ্ছে, তাই মলম বার করতে গিয়েছিলাম। যেই না পাল্লা ধরে টেনেছি, অমনি 2টো ফ্রেমেরই কাঁচ খসে গেল। 140 বছরের পুরনো আলমারির কাঁচ কি করে আপনা আপনি খসতে পারে? তখন বাড়িতে আপনারা কে কে ছিলেন? মিতিন প্রশ্ন করে। সবাই,
আমি, মিন্না, ডিক, উৎপল, মিসেস জোন্স। উনি তখন চলে গেছেন। এ ঘরের বাল্ব টিউব ফেটেছিল কখন? সে তো সন্ধে হতে না হতেই। বিকেলে আমার হাঁটতে বেরোনোর অভ্যেস আছে। টুকটুক করে রয়েড স্ট্রিট, রফি আহমেদ কিদোয়াই রোড ধরে পার্ক স্ট্রিটের মোড় পেরিয়ে থিয়েটার রোড হয়ে ম্যাকফারসন স্কোয়ার পর্যন্ত যাই। পাক্কা 1 মাইল। ওখানে একটু জিরিয়ে সন্ধ্যের মুখে মুখে ফিরে আসি। আমি এলে তবে মিসেস জোন্স বাড়ি যান। পরশু বেরিয়ে ফিরেছি, মিসেস জোন্স যাবো যাবো করছেন, তখনই গেল। তখন বাড়িতে আর কে ছিলেন? মিতিন জিজ্ঞেস করে। উৎপল ছিল কি? জোনাথন একটু চিন্তা করলেন। হ্যাঁ, উৎপল ছিল। ডিকও ছিল। ডিক তো ভ্যাবা চাকা খেয়ে দৌড়ে ইলেকট্রিক মিস্ত্রি ডাকতে ছুটল। কিন্তু রোববার কি মিস্ত্রি পাওয়া যায়? জোনাথন অনেকক্ষণ পর মৃদু হাসলেন। জীবনে এই প্রথম দেখলাম ডিক বেশ নার্ভাস হয়েছে এবং বিশ্বাস করছে হোলি স্পিরিটের কি শক্তি। কাল ইলেকট্রিক লাইন চেক করানোর পর ও তো একেবারে নিঃসন্দেহ। হোলি স্পিরিটে ফেথ এলেও ডিক কিন্তু বদলায়নি মিস্টার মাইকেল। ট্রলি ঠেলতে ঠেলতে মিসেস জোন্স ঢুকলেন। গোমরা মুখে বললেন, হি ইজ স্টিল দ্য সেম অ্যারোগেন্ট গায়। ড্যাডির জন্য সামান্যতম ফিলিং নেই। নইলে কোনো ছেলে বাবাকে বলতে পারে এরপর বাড়িতে একা একা মরে পড়ে থাকবে, সকালবেলা কোনো দিন এসে দেখব আমি, আর তোমার লাশ আমি আবিষ্কার করব? তোমাকে বাঁচিয়ে রাখা তোমার ছেলেমেয়ের কম্য নয়। পার্থ দাঁত কিড়মির করল। মহাপাজি ছেলে তো, ওকে একটু ডাকা যায় না? কড়কে দিয়ে যেতাম। মিতিন চোখের ইশারায় চুপ করতে বলল পার্থকে। মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে মিসেস জোন্সকে বলল, আপনি তো অনেক দিন আছেন, আপনি একটু বকতে পারেন না? ও কারোর কথাই কানে তোলে না। মিসেস জোন্স চায়ের কাপ ডিশ তুলে দিলেন পার্থ মিতিনের হাতে। বেশ কিছু মুচমুচে স্যান্ডউইচও বানিয়ে এনেছেন টোস্টারে। ট্রলি সামনে এগিয়ে দিয়ে বললেন, নাও গরম গরম খেয়ে নাও। এত কেন? আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, মিতিন বলে। খাবে না? তোমাদের জন্য করলাম। পার্থ বলল, মন খারাপ করবেন না, আমি একটা খাচ্ছি। একটা নয়, পর পর 3খানা স্যান্ডউইচ নিমেষে সাবার। মিতিন চাই সন্তুষ্ট। টুপুর শরবত নিল 1 গেলাস। কাপটা ট্রলিতে নামিয়ে রেখে মিতিন বলল, আচ্ছা, ডিকের সঙ্গে মিন্নার রিলেশন কেমন? খুব খারাপ। মিন্না তো ডিককে সহ্যই করতে পারে না। উৎপলের সঙ্গে তাও গল্প টল্প করে, মিন্নার সঙ্গে কথাই হয় না। তা উৎপলবাবু তো ডিককে একটু বোঝাতে পারেন। জোনাথন এবার বিষণ্ণভাবে ঘাড় নাড়লেন। ডিকের টাইপটাই আলাদা, ছোট থেকেই। মতের অমিল হলো তো অমনি ফাটাফাটি। কালই তো তোমার বাড়ি থেকে ফিরে উৎপল বলছিল তুমি নাকি সাসপেক্ট করছো সুরজমাল কোনো নোংরা খেলা খেললেও খেলতে পারে। আমি অবশ্য তোমার সঙ্গে একমত নই, তাও আমি চুপচাপ শুনলাম, কোনো কমেন্ট করিনি। ভাবলাম ও যদি ইনভেস্টিগেট করাতে চায় তো করাক, ওর মনের অবিশ্বাস তো ঘুচবে। ডিক তো শুনেই ফায়ার। কি চোটপাটটা না করলো উৎপলের ওপর। বলল, তুমি অত্যন্ত মেয়ে, প্রমোটার মাত্রই খারাপ হয় না,
কোনো লোকের টাকা আছে দেখলেই তোমার চোখ টাটায়। এরকম অজস্র অকথা কুকথা উৎপলকে গালাগাল করতে করতেই নাইট ডিউটিতে বেরিয়ে গেল। মিতিনের দৃষ্টি জোনাথনের ওপর স্থির হলো। ডিকের কথা থাক মিস্টার মাইকেল, আপনারও কি সত্যিই সন্দেহ হয় না এইসব কীর্তিকলাপের পেছনে সুরাজমলের থাকলেও থাকতে পারে হাত? সন্দেহের তো কারণ থাকবে। লোকটা সকালে এলো, সন্ধে থেকে আপনার কাজ ভাঙতে শুরু করলো। আগের বারও লোকটা ফোন করার পরেই আপনার ফার্নিচার রুমে হট্টগোল শুরু হলো। যোগাযোগগুলো কি নেহাতি কাকতলীয়? আমার তো তাই মনে হয়, জোনাথন জবাব দিল। সুরাজমল সম্পর্কে আপনার অ্যাসেসমেন্ট কি? এইবার জোনাথন বলে, মহা ঘুঘু। এই শনিবারই তো এসে আমায় একটা প্যাঁচ দেওয়ার চেষ্টা করছিল। সকালবেলা আমি তখন সবে গোলাপ গাছে জল দিচ্ছি, কোত্থেকে এক পাকা চুল সাধুকে নিয়ে হাজির। দুজনেরই কপালে ঘটা করে রক্তচন্দনের টিকা। এসে কি বিনয়, গদগদ সুরে বলছে, থ্যাংক ইউ মিস্টার মাইকেল, আপনি যে শেষ পর্যন্ত বাড়িটা আমায় সেল করতে রাজি হয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। দিনটাও ভালো বেছেছেন, রাতে মায়ের পুজো। চলুন শৈশাবুত সেরে আজই অ্যাডভান্স দিয়ে দিই। আমি তো তাজ্জব, আমি কবে বললাম তোমায় বাড়ি বেচবো? কথাটা বলতেই সুরাজমাল অ্যাক্টিং শুরু করে দিল। ইনিয়ে বিনিয়ে বলে, আমি নাকি ওকে ফোন করে ডেকেছি, এখন পিছিয়ে যাওয়াটা আমার অনৈতিক কাজ হবে। শুনে তদ্দণ্ডেই আমি বললাম, ঝুট মাত কাহো, ভাগো ইহাঁ সে। সঙ্গে সঙ্গে চলে গেল? মিতিন জিজ্ঞেস করল। বেজার মুখে দাঁড়িয়েছিল একটুক্ষণ, তারপর এক গ্লাস জল চাইল। ওইটুকু ভদ্রতা আমি করেছি। পার্থ চোখ সরু করে প্রশ্ন করল, জল আনতে আপনিই নিশ্চয়ই ভেতরে গিয়েছিলেন? জোনাথন যেন হোঁচট খেলেন। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? ভাবছি ওই গ্যাপটাতে সুরজমাল না কিছু করে দিয়ে থাকে। অসম্ভব, আমি মাত্র মিনিট 3 জন্য ভেতরে গিয়েছিলাম। 3 মিনিট কম সময় নয়, পার্থ মাথা দোলালো। মাত্র 1.5 সেকেন্ডেরও কম সময় চাঁদ থেকে পৃথিবীতে আলো আসে। আচ্ছা, ওই গুরুদেবটির হাবভাব কেমন ছিল? মানে হোয়াট হি ওয়াজ ডুইং হিয়ার? আমার গোলাপ গাছগুলো দেখছিল মন দিয়ে। কোনো ফুল ছিঁড়েছিলেন কি? কারণ ওরা ফুল দিয়েই অনেক সময়। তুমি থামবে? পার্থকে হালকা ধমক দিল মিথিন। জোনাথনকে বলল, আপনার হোলি স্পিরিটের সমস্যা তো মিটতে চলেছে। আমি উৎপলবাবুকে বলেছি এক্সট্রা ফার্নিচার বের করে দেওয়ার জন্য, উনি রাজিও হয়েছেন। জানি সম্ভবত আজ দুপুরেই উৎপল সরিয়ে দেবে। মিসেস জোন্স চলে গিয়েছিলেন, মাঝে ফিরে এসে কথাবার্তা শুনছিলেন। খুশি খুশি মুখে বললেন, থ্যাংক গড, উৎপলের তো তাহলে সুমতি হলো। সুখবরটা এতক্ষণ জানাননি কেন মিস্টার মাইকেল? মিসেস জোন্স বুকে ক্রস আঁকলেন। প্রভু যিশুর কৃপায় এবার আশা করি সব মিটে যাবে। অবসাদ কাটিয়ে ওঠা জোনাথন আবার যেন একটু ঝিমিয়েছেন। নিচু গলায় বললেন, কিন্তু ডিক তো তা মানতে চাইছেন না। এই নিয়েই তো কাল মির্না উৎপলের সঙ্গে ওর বেঁধে গেল। কি বলছিল ডিক? মিতিন জিজ্ঞেস করে। মির্নাদের অ্যাকিউজ করছিল, বলছিল তোমরাই ঘরটায় উটকো জিনিস ঢুকিয়ে হোলি স্পিরিটকে ডিস্টার্ব করে দিয়েছ। এখন ওই জঞ্জাল বার করলেই বুঝি প্রবলেম মিটবে। উনি আর কখনো শান্ত হবেন না। এ বাড়ি পার্মানেন্টলি
হন্টেড হাউস হয়ে গেল। ডিকের কথা শুনেই বুঝি আপনি বেশি আপসেট হয়ে পড়েছেন? বিচলিত হয়েছি তো বটেই। কাল ওই ক্রকারি কেসটা ভেঙে যাওয়ার পর থেকেই শুধু ভাবছি, ভেবেই চলছি। একবার মনে হচ্ছে যা হবে হোক, সবই আমি তার হাতে ছেড়ে দিলাম। আবার ভাবছি এই দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার কি আর কোনো উপায় নেই? তিনি কি আর কোনোভাবে ঠান্ডা হবেন না? চিন্তা করবেন না, দেখুন না কি হয়। মিতিন উঠে দাঁড়ালো। চলুন ভাঙচুরগুলো একবার প্রত্যক্ষ করে আসি। 5-10 মিনিটের মধ্যেই দেখা শেষ। ফার্নিচার রুমটা খুলেও মিতিন দেখে নিল একবার। জোনাথন গেলেনই না। মিসেস জোনসও দাঁড়িয়ে রইলেন দরজায়। দুটো চেয়ার গড়াগড়ি খাচ্ছিল মেঝে, সেগুলোকে দাঁড় করিয়ে দিল মিতিন। পার্থ পটাপট কয়েকটা ছবি নিল ঘরের, পেন্টিংটার, ফার্নিচারের, কড়িবর্গার। মিসেস জোনস হাঁ হাঁ করছিলেন, পার্থ শুনলই না। ঘর থেকে বেরিয়ে এসে মিতিন বলল, আজ তাহলে আসি। মিসেস জোনস বললেন, ডিকের ঘরে যাবে? ডিককে ডাকবো? না, থাক, ঘুমোচ্ছে যখন ঘুমোক। বরং চলুন, আপনি আমাদের একটু এগিয়ে দেবেন। হাঁটতে হাঁটতে মিসেস জোনসকে তার ঘর গেরস্থালির কথা জিজ্ঞেস করছিল মিতিন। বড় দুঃখের জীবন বেচারির। মিস্টার জোনস ছবি বাঁধাই করার কাজ করতেন। বাস থেকে পড়ে গিয়ে কোমরের চোট পেয়েছিলেন। প্রায় বছর 3 তিনি একেবারেই শয্যাশায়ী। একটি মাত্র ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেছে, বাবা মার খবর রাখে না। একা মিসেস জোনসকেই সংসারের ঘানি টানতে হয়। এ বাড়ির লোকজনের উপর মিসেস জোনসের অসীম মায়া। টুপুরের বেশ কষ্ট হচ্ছিল মিসেস জোনসের জন্য। সত্যি, কত মানুষের কত যন্ত্রণা। গলির মুখ অবধি এসে ফিরে গেলেন মিসেস জোনস। ক্যামেরা টুপুরের হাতে ধরিয়ে দিয়ে তড়ি ঘড়ি প্রেসে দৌড়ালো পার্থ। ভূতের বাড়ি, কাঁচ ভাঙা, স্যান্ডউইচ সব মিলিয়ে আজকের অভিযান নিয়ে সে মোটামুটি সন্তুষ্ট। শুধু একটাই আফসোস, উৎপলদের জিমন্যাসিয়ামটা দেখা হলো না। নাদিয়া এখনো ঝাঁপ খোলেনি। অলস পায়ে হাঁটছিল মিতিন অপ্রশস্ত ফুটপাত ধরে। পাশাপাশি তাল মিলিয়ে চলতে চলতে টুপুর জিজ্ঞেস করলো, তোমার কি মনে হয় মিতিন মাসি, চেয়ার টেবিল বার করে দিলে ব্যাপারটা মিটে যাবে? মিতিন বলল, মোটেই না। কাজ ভাঙার নেচার বলে দিচ্ছে সমস্যাটা সরল নয়। ভূত বাবাজি ক্রমেই মরিয়া হচ্ছেন। মানে জিনিস বেরোনোর পরও কাজ ভাঙবে, আর আমি সেটাই চাই। টুপুরের বুকটা ধুক ধুক করে উঠল। কেসটা জমে গেছে মনে হচ্ছে। ধারাবাহিকের পরের অংশ 7ম পর্বে।